সবকিছু গুছিয়ে রেখো। কালকে সকাল হলেই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে চলে না গেলে বানের জলে ঘর ভেঙে পড়বে। বাড়ি ছেড়ে চলে যাব শুনলেই যে মেয়েরা কান্নাকাটি করছে। ওরা তো বলছে এই বাড়ি থেকে কোথাও যাবে না। ওরা তো বুঝতে পারছে না কি হতে চলেছে। এখানে থাকলে চারজন কি মরতে হবে। আমাদের দুজনের যা হয় হোক, কিন্তু মেয়েদের কোনো ক্ষতি তো মেনে নিতে পারবো না। বাচ্চা মানুষ এখনো যে বুঝতে শেখেনি। এই বাড়িতে ওদের জন্ম, জন্ম থেকেই এখানে আছে, তাই কোথাও যেতে চাইছে না। তাছাড়া কয়েকদিন আগে স্কুল থেকে একটা আপেলের চারা নিয়ে এসে উঠোনের মাঝখানে লাগিয়ে দিয়েছে। ওরা নাকি এই গাছ ফেলে কোথাও যাবে না। সে না হয় বুঝলাম, কিন্তু ওরা এই বিকালে গেছে কোথায়? বানের জলে ভাসিয়ে নিয়ে গেলে বিপদের শেষ থাকবে না। কোথাও যায়নি ওরা, ঘরে বসে খেলা করছে। কোথায় যাবে আর বলো? ওরা যে এই বাড়িটার সাথে মিশে আছে। কান্নাকাটি করলেও যেতে হবে, ভালো করে বোঝাতে হবে। আচ্ছা আমরা যাব কোথায়? কোথায় যাব? আগে থেকে যদি জায়গা ঠিক করা থাকতো তাহলে ভালো হতো। মনোহরপুর আমার এক বিধবা পিসি আছে, সেখানে গিয়ে উঠব। কয়েকদিন থাকবার পর নিজেরা আলাদা থাকবার ব্যবস্থা করে নেব। চারজন মানুষ পিসির বাড়িতে যাওয়া কেমন একটা দেখায় না? পিসি কি এত মানুষের জায়গা দিতে পারবেন? আমি ছাড়া সাতকুলে পিসির কেউ নেই। আমরা তো সারা জীবন পিসির বাড়িতে থাকতে যাচ্ছি না। কিছুদিন থেকে নিজেদের মতো ব্যবস্থা করে নেব। তুমি যা ভালো মনে করো। আমি যাই, দেখি মেয়েদের বুঝিয়ে বলি গিয়ে। বাড়ির সামনে তোরা যে আপেল গাছটা লাগিয়েছিলি, সেই গাছে লাল লাল আপেল ধরেছে। তুই কি দেখেছিস? বাবা মা মারা যাওয়ার পর থেকে ওই গাছটার দিকে আমি কোনোদিন ফিরেও তাকাইনি। তোমার মনে আছে দিদিমা, আমরা 10 বছর আগে তোমার বাড়িতে এসেছিলাম? সব মনে আছে। তোরা আসার কিছুদিন পরেই তোর বাবা মা একটা দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তারপর তোদের নিয়েই আমি বেঁচে আছি। জানো দিদিমা, আমরা একদম বাড়ি ছেড়ে আসতে চাইছিলাম না। বানের জলে ভাসিয়ে নিয়ে যাবে বলে বাবা মা আমাদের জোর করে এখানে নিয়ে এসেছিল। আমাদের বাড়ির উঠোনে আপেল গাছ লাগিয়েছিলাম। এখানে আসার সময় সেই গাছটাও তুলে এনেছিলাম। গাছটা সাথে করে এনেছিলাম বলে বাবা খুব রাগ করেছিল। বলেছিল মানুষের জীবন নিয়ে টানাটানি, আর তোরা আছিস আপেল গাছ নিয়ে। কত স্মৃতি যে মনে পড়ে। এখন সেই সব দুঃখের কথা থাক। তোর দিদির আসার সময় হয়ে গেছে। আমি খাবার গরম করে রাখি গিয়ে। গীতা আবার ঠান্ডা ভাত খেতে পারে না। তুমি আমাদের জন্য আর কত করবা? বাবা মা চলে যাওয়ার পর আমাদের লেখাপড়া করিয়েছো। দিদি পড়াশোনার পাশাপাশি একটা এনজিওতে চাকরি করে। সব তোমার জন্য হয়েছে দিদিমা। আমি আর কি করলাম? আমি খালি মানুষ হওয়ার পথ দেখিয়েছিলাম। তোরা নিজের ইচ্ছে সেই পথে হেঁটেছিস। এই যে তুই কলেজে পড়াশোনা করছিস, ইচ্ছে না থাকলে কি আর পড়াশোনা করতিস? তাছাড়া সংসারে যা খরচ হয় সব তো তোর দিদি করে। এখন না হয় দিদি খরচ করে, কিন্তু আগে তো সব খরচ তুমিই করেছো। আমি করব না তো কে করবে? তোরা ছাড়া আমার যে আর কেউ নেই। আমার যা কিছু আছে সবই তো তোদের। দিদিমা, তুমি এখানে বসো, আমি খাবার গরম করতে যাচ্ছি। দেখিস আবার হাত পা পড়ে না যেন। সারা জীবন আমরা বুড়ির বাড়ি থেকে মানুষ, বিপদে আপদে বুড়ির দেখাশোনা করেছি, কিন্তু বুড়ি আমাদের কোনো দিন আপন ভাবতে পারলো না। আপন ভাববে কেন? আমরা তো বুড়ির আপন কেউ না। আমরা হলাম বুড়ির প্রতিবেশী। বুড়ির অনেক সম্পত্তি, সব ওই মেয়ে দুজনের নামে লিখে দেবে না তো? দিতে পারে, ওদের নিয়ে বুড়ির যা আদিক্ষেতা। আচ্ছা, ওদের জন্য ছেলে দেখে বিয়ে দিলে কেমন হয়? তাহলে বুড়ির বাড়ি থেকে বিদেয় হবে। 10 বছর ধরে বিদায় করার চেষ্টা করেই যাচ্ছি, তারপরেও তো পারছি না। কোন কুক্ষণে যে বুড়ি ওদের জায়গা দিয়েছিল, 10 বছর আগের কথা মনে হলে খুব কষ্ট লাগে। বুড়ির বাড়ি আমরা নিজের বাড়ি মনে করতাম।
ওই বাড়িটা আবার আমাদের নিজের করে নিতে হবে। তার জন্য যা যা করা লাগে আমরা করব। কিন্তু কিভাবে? ভাবতে হবে, বুঝলে, ভাবতে হবে। হুট করে তো কিছু করা যায় না। ওদের বাবা মাকে তো আমরাই খুন করেছিলাম। এ কথার মুখে এনো না। ওদের খুন করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম ওদের বাবা মা সহ সবাই মারা যাবে, কিন্তু গীতা আর রেনু সেদিন বাবা মায়ের সাথে ছিল না। আমি আর তুমি মিলে তো সেই রাতে অখিলার মায়াকে যে ঘরে ছিল সেই ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলাম। তারপর আগুনে পুড়ে আমাদের চোখের সামনে অখিলার মায়া মারা গেছিল। আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছিল, কিছুতেই আমরা সেটা মেনে নিতে পারিনি। অখিল আর মায়ার যে অবস্থা করেছিলাম, সেই একই অবস্থা ওদের দু বোনের করব। এই কথা এখন থাক, ছেলে মনে হয় বাড়ি এসেছে। এইসব আলোচনা করলে আবার শুনে ফেলতে পারে। আচ্ছা, ছেলে এত রাত করে বাড়ি ফেরে কেন? এত রাত অবধি বাইরে কি করে? কি কি আর করবে, বন্ধুদের সাথে হয়তো আড্ডা দেয়। দিন দুনিয়ার অবস্থা তেমন ভালো না, বুঝলে। ছেলেকে বলবো বেশি রাত অবধি যেন বাইরে না থাকে। ঠিক আছে, বলবো। দিদি দেখ, গাছে লাল আপেলে ভরে গেছে। গাছটার বয়স 10 বছর, কিন্তু এইবারই প্রথম আপেল ধরেছে। বাবা মা মারা যাওয়ার পর কোনোদিন এই দিকে আসা হয়নি। কি করে আসবো বল? এখানে আসলেই যে সেই পোড়া ঘরটা দেখা যায়। ঘরটা দেখলে বুকের মধ্যে হু হু করে জ্বলে যায়। ওই দিন যদি বাবা মায়ের সাথে আমরা থাকতাম, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে হয়তো আমাদের কথা বলা হতো না। ভালোই হতো, সবাই মিলে একসাথেই চলে যেতাম। জানিস দিদি, আমার কেন জানি মনে হয় ওই দিন বাবা মায়ের ঘরে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। তোর এমন মনে হয় কেন? কে আগুন ধরিয়ে দিবে? মনে আছে তোর, চেতন কাকা আর রিয়া কাকি আমাদের একদম সহ্য করতে পারতো না। মাকে তো যা তা বলে অপমান করতো, বলতো আমরা নাকি দিদিমার বাড়ি দখল করতে এসেছি, আরও কত কি বলতো। উনি তো এখনো আমাদের দেখতে পারেন না। দেখিস না রিয়া কাকি কেমন খোঁচা দিয়ে কথা বলে। ওনার কথা শুনলে মনে হয় এই বাড়িটা যেন উনাদের। রিয়া কাকির কথা শুনে আমার কেমন যেন সন্দেহ হয়। মনে হয় কোনোভাবে ওরা আমাদের বাবা মাকে পুড়িয়ে মারেনি তো। অনুমান করে সন্দেহ করা ঠিক নয়, আমরা তো দেখিনি, তাই না? আমার বারবার মনে হয় রে দিদি, কেন যে এমন মনে হয় আমি নিজেও জানি না। চল ঘরে চল, এখানে থাকলে মন খারাপ হবে। আর একটু থাকি, আজকে তো ছুটির দিন, তোর অফিস নেই, আমারও কলেজ নেই। দুইজন একটু মন খুলে গল্প করি। সত্যি রে, কতদিন যে দুই বোন মন খুলে কথা বলি না। দিদি, একদিন আমাদের গ্রামে গেলে হয় না? আমাদের সেই ছোট্ট মাটির বাড়িটা এখনো আছে নাকি বানের জলে ভেসে গিয়েছিল, খুব জানতে ইচ্ছে করে। একদিন সময় করে আমরা দুইজন যাব। অনেক গল্প হলো রে, এখন আমরা গাছ থেকে লাল আপেল পেড়ে খাবো। কি রে, কি মনে করে আমার বাড়িতে? আজকাল তো দেখাই যায় না। একটা সময় তো এই বাড়িতে নিজেরই মনে করে থাকতাম। তোমার দাদার ছেলে বউ আসার পর থেকে আমরা তোমার কাছে কেমন যেন পর হয়ে গেছিলাম। তোদের তো এই বাড়িতেই থাকতে বলেছিলাম, কিন্তু তোরাই তো আর থাকলি না। ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি। তুমি চাইলেও আমাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না। তাহলে আর কি বলার আছে? তোরা চাইলে বাইরের ওই পোড়া ঘরটা ঠিক করে আবার থাকতে পারিস। ঘরটা ঠিক করা হলো না। বুড়িমা, তোমার এত বড় বাড়ি থাকতে আমাদের তুমি ওই পোড়া ঘরে আশ্রয় দিবা? ঘরটা তো অনেক ভালো, একটু ঠিক করে নিতে হবে, এই যা। ওই ঘরে অখিল আর ওর বউয়ের আত্মা আছে, আমরা ওইখানে থাকবো না। বেশ, থাকার দরকার নেই, তবে ঘরটা এবার ঠিক করতে হবে। 10 বছর ধরে পোড়া অবস্থায় আছে। গীতা, রেনু, ওদের দেখছি না যে, কোথায় ওরা? একজন অফিসে গেছে আর একজন কলেজে গেছে। বুড়িমা, ওদের তো বয়স হয়েছে, এবার তো বিয়ে থাকার কথা ভাবা উচিত। এখনকার ছেলে মেয়েরা কি আমাদের মতো বুড়িদের পছন্দ বিয়ে করবে?
বিয়ে যদি করার ইচ্ছে হয় ওরা নিজেরাই পছন্দ করে করবে। আমি ওদের বিয়ে নিয়ে ভাবছি না। না মানে ওদের ভালোর জন্যই বলছিলাম আর কি। ওদের ভালো ওরা বুঝে নিবে, তুই বরং নিজের ছেলেটাকে নিয়ে ভাব। ঠিক আছে বুড়িমা, আমার ভুল হয়ে গেছে, আমি আর ওদের ব্যাপারে একটা কথাও বলবো না। যদি মন চায় তাহলে ওই ঘরটা ঠিক করে তোরা আবার আমার বাড়িতে থাকতে পারিস। দেখি বাড়ি গিয়ে আলোচনা করে। বুড়িমা এখন আসি তাহলে। আচ্ছা। তুমি প্রায় আমাকে দিয়ে আসো, কিন্তু কোনোদিন বাড়ির ভিতরে আসো না। আজকে ভিতরে চলো। তুমি রোজ গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমার দেখে খুব খারাপ লাগে। তাই এই ছোট উপকারটা তোমার জন্য করি। তাছাড়া তুমি আমার কলিগ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বাড়িতে এসো, তোমাকে একটা জিনিস খেতে দেব। কি? লাল আপেল। আমাদের দুই বোনের একটা লাল আপেল গাছ আছে, সেই গাছে অনেক আপেল ধরেছে। আজকে যাব না, তবে তুমি চাইলে কালকে অফিসে লাল আপেল নিয়ে যেতে পারবো। তোমাদের কাছে লাল আপেল খেয়ে তো দেখতেই হবে। সে আমি নিয়ে যাব খন। এখন বাড়ির ভিতরে চলো তো। তোমাদের বাড়িটা বেশ পুরনো, দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলের বাড়ি। তোমার বাড়িতে কে কে থাকে? আমার ছোট বোন রেনু আর আমার দিদিমা থাকে। এত বড় বাড়িতে থাকতে তোমাদের ভয় করে না? ভয় করবে কেন? এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আর ভয় করে না। এখন বুঝতে পেরেছি তুমি ভয়ে বাড়ির ভিতরে যেতে চাইছো না, তাই তো? না না, ভয়ের জন্য না। সত্যি বলতে আমার দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে মা আবার আমার জন্য চিন্তা করবে। মা ছাড়া তো এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমার তো তাও মা আছে, আমার যে মা বাবা কেউই নেই। জানি তুমি কষ্ট পাবে, তাও জিজ্ঞেস করছি, তোমার বাবা মায়ের কি হয়েছিল? থাক না অমিতদা, আমি আর বাবা মায়ের কথা বলতে চাইছি না। আচ্ছা, ভুল হয়ে গেছে। আমি মনে হয় তোমাকে কষ্ট দিলাম। হ্যাঁ না না অমিতদা। গীতা, আমি এখন আসি তাহলে। এত করে বললাম বাড়ির ভিতরে চলো, যাবে নাই যখন, তখন আর কি করা। আগামীকাল তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে অমিতদা। কি দিন ছিল আমাদের, কাজকর্ম করা লাগতো না, ঘরে বসে পায়ের উপর পা তুলে খেতাম। বুড়ি আমাদের সব সুখ নষ্ট করে দিল। বুড়ির দোষ দিয়ে আর কি হবে? সব দোষ ওই বুড়ির ভাইপোর। ওরা যদি না আসতো তাহলে আমরা সারা জীবন বুড়ির বাড়িতেই থাকতে পারতাম। আচ্ছা, তুমি ওদের বিয়ে নিয়ে কথা বলেছিলে? বলেছিলাম, কিন্তু বুড়ি গুরুত্ব দিল না। বলে ওদের বিয়ে ওরা নিজেরাই পছন্দ করে করে নিবে, আমাদের এই নিয়ে নাকি ভাবতে হবে না। বুড়ি একটু বেশি বাড়াবাড়ি করছে, এত বাড়াবাড়ি সহ্য করা যাচ্ছে না। বুড়ি কি বলে জানো? কি বলে? বলে কি ওই পোড়া ঘরটা ঠিক করে আমাদের থাকতে। বুড়ির এতগুলো ঘর থাকতে আমাদের বলে কি না পোড়া ঘরে থাকতে। খেয়ে তো আর কাজ নেই আমাদের, আমরা ওই পোড়া ঘরে থাকতে যাচ্ছি। ঘর ঠিক করতে তো আমাদের খরচ হবে না, বুড়ির কাছ থেকে টাকা নিয়ে ওই ঘরটা ঠিক করব। তুমি এই সব কি বলছো? একবার ওই বাড়ি পা দিই, তারপর দেখো কি করি। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ঘরটা ঠিক করে ওই বাড়ি গিয়ে আমরা উঠব, তারপর কোনোভাবে গীতা আর রেনুকে ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেব। একেবারে ওর বাবা মা যেভাবে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, ওরাও একইভাবে যাবে। তোমার মাথায় যে ভালো বুদ্ধি, এতদিনে এই বুদ্ধিগুলো কোথায় ছিল? বুদ্ধি আমার মাথায় সব সময় ছিল, আমি খালি সুযোগের অপেক্ষায় ছিলাম। একবার যখন সুযোগ পেয়েছি, আর হাতছাড়া করা যাবে না। তাহলে আজকে থেকেই বুড়ির বাড়ি গিয়ে ঘরটা ঠিক করতে হবে। এবার ঘরটা পুড়ে গেলে সবাই কি বলবে জানো? বলবে ওই ঘরে খারাপ আত্মা আছে, তাই কেউ থাকতে চাইলে আগুন লেগে যায়। যা বলেছ না, আমার যে কি খুশি লাগছে। তাড়াতাড়ি খেয়ে নি, আমাদের আবার এখনই বুড়ির বাড়ি যেতে হবে। দিদি, ওই ছেলেটা কে? কোন ছেলে?
বাবা, তুই দেখি না বোঝার ভান করছিস। আমি সত্যি সত্যি বুঝতে পারছি না তুই কার কথা বলছিস। প্রায় দেখি সুন্দর স্মার্ট একজন ছেলে বাড়ির সামনে তোকে নামিয়ে দেয়, মোটর বাইকে উঠতে ভালোই লাগে, তাই না? ও, তুই অমিতদার কথা বলছিস? উনি তো আমার কলিগ। আমি রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি, তাই উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। অমিতদা তোকে মনে হয় পছন্দ করে। ধুর, কি সব ফালতু কথা বলছিস। উনি আমাকে পছন্দ করতে যাবে কেন? উনাকে দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, তোর সাথে খুব মানাবে। দেখ রেনু, তুই কিন্তু আমার সাথে পাকামি করছিস। পাকামি কই করলাম? আমি তো সত্যি কথা বলছি। তুই যদি এমন করিস তাহলে আর কোনোদিন ওনার বাইকে আমি উঠবই না। বাড়ি আসতে যত রাতই হোক না কেন আমি বাসে করেই আসব। দিদি, রাগ করলি? ঠিক আছে, আমি আর মজা করব না। একটু তো রাগ হয়েছে। প্লিজ দিদি, রাগ করিস না। ঠিক আছে, এবার তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। চেতন কাকা আর রিয়া কাকি বাবা মায়ের ওই ঘরটা ঠিক করেছে। আজকে থেকে ওরা সেই ঘরেই থাকবে। মানে এখন থেকে ওরা এই বাড়িতেই থাকবে, তাই তো? হ্যাঁ দিদি, আমার খুব রাগ হচ্ছে। ওদের তো একদম সুবিধার মনে হয় না। দিদিমা খাল কেটে কুমির আনলো না তো? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। তবে এটা দিদিমার বাড়ি, যাকে খুশি তাকেই রাখতে পারে, আমাদের বলার কিছুই নেই। আমার কেমন ভয় ভয় করছে। ওরা কোনো বদমতলব নিয়ে আসেনি তো? আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওদের মতি গতি বুঝে চলতে হবে। আমি তো সারাদিন অফিসে থাকি, তুই একটু ওদের বোঝার চেষ্টা করবি। ঠিক আছে দিদি। যে কোনো উপায়ে গীতা আর রেনুকে এই ঘরে নিয়ে আসতে হবে। একবার এই ঘরের মধ্যে আসলে বাহির থেকে ছিটকিনি দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে দিলে তো ওরা চিৎকার করবে, আশেপাশের লোকজন যদি শুনতে পায়। এ বাড়ি থেকে জোরে চিৎকার করলে কেউ শুনতে পায় না। তুমি কালকে সকালে ওদের দুই বোনকে বলবে রাতে এ ঘরে এসে আমাদের সাথে দেখা করতে। এমন ভাবে বলবে যাতে কোনোভাবে সন্দেহ করতে না পারে। আমি বললে কি ওরা আসবে নাকি? খুব মিষ্টি করে ওদের সাথে কথা বলবে আর বলবে তোদের বাবা মায়ের থাকার স্থানটায় ফুল দিলে ওনাদের আত্মা শান্তি পাবে। এ কথা শুনে ওরা চলে আসবে, ঠিক আছে? ঠিকই বলেছ, তবে বুড়িকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। আগের কথা দেখছি তোমার কিছুই মনে নেই। বুড়িকে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিও। আগেরবার বুড়িকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, আর গীতা রেনু অনেক ছোট ছিল, তাই ওরা কিছু বুঝতে পারেনি। তুমি যদি বলো তাহলে খাবারের সাথে বুড়িকে বিষও খাইয়ে দিতে পারি। আরে না, একসাথে সবাইকে মারলে লোকে সন্দেহ করবে। আগে ওদের দুই বোনকে শেষ করে নি, তারপরে বুড়ির ব্যবস্থা করা যাবে। অনেক আগেই মেয়ে দুইজনকে শেষ করা উচিত ছিল। এদের শেষ করতে পারলে আমাদের কষ্ট করে ওই মাটির বাড়িতে থাকতে হতো না। বুড়ি তো এতদিন আমাদের থাকবার অনুমতি দেয়নি। অখিল আর মায়া মারা যাওয়ার কিছুদিন পরেই তো আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। তারপর তো বুড়ি আর কোনো দিন এ বাড়িতে থাকবার জন্য বলেনি। 10 বছর পর মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি। কাল তাহলে আমাদের সাবধানে কাজটা করতে হবে। বুড়িকে সন্ধ্যের আগেই ঘুমের ওষুধ খাইয়ে দেবে। তারপর রাত 8টার দিকে গীতা রেনুকে এখানে আসতে বলবে। তুমি ঠিক যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেইভাবেই কাজ করব। আমার উপর তুমি ভরসা রাখো। ঠিক আছে, তোমার উপর ভরসা রাখলাম। আমরা দুইজন এখানে এসে কখন থেকে বসে আছি, কিন্তু রিয়া কাকি আর চেতন কাকাকে দেখছি না যে। আমাদের আসতে বলে ওনারা গেছে কোথায়? আশেপাশে কোথাও আছে হয়তো, চলে আসবে। ধুর, আমার একদম ভালো লাগছে না। চল আমরা চলে যাই। তাছাড়া এদের একদম সুবিধার মনে হয় না। সবসময় তুই খারাপ ভাবিস কেন? দেখলি না সকালে রিয়া কাকি আমাদের কিভাবে আসার জন্য রিকোয়েস্ট করলো। এমন ভাবে বলছিল না, না করতে পারেনি। সে না হয় বুঝলাম, কিন্তু ওনারা আমাদের আসতে বলে গেল কোথায়? কোনো খারাপ মতলব নেই তো? তোকে না বলেছি একদম আজে বাজে চিন্তা করবি না? তোকে না একটা কথা বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো। কি কথা দিদি? আজকে অফিসে যাওয়ার সময় কয়েকটা লাল আপেল আমার কলিগদের জন্য অফিসে নিয়ে গেছিলাম। তুই তখন বাড়ি ছিলি না, তাই তোকে বলা হয়নি। ভালো করেছিলে দিদি, গাছে তো অনেক আপেল। এত আপেল খাবে কে?
কাকা কাকির সত্যি কোনো খবর নেই। আর অপেক্ষা করতে পারছি না। এই ফুলগুলো ঘরের মধ্যে ছিটিয়ে আমরা এখান থেকে চলে যাই। এবার চল দিদি। বাইরে থেকে ছিটকিনি দেবা তো, এবার আমরা বার হব কি করে? দিদি, ওরা প্ল্যান করে ডেকে এনেছে আমাদের ক্ষতি করবে বলে। ঠিক বলেছিস, এখান থেকে আমাদের যে করেই হোক বার হতে হবে। দিদি দিদি, আগুন জ্বলছে, ওরা এই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা মাকে ঠিক যেভাবে শেষ করেছিল ঠিক একইভাবে আমাদেরও শেষ করতে চায়। বোন বোন আমার, তুই শান্ত হ। আমরা এখান থেকে বার হবই, জানলা ভেঙে আমাদের বার হতে হবে। দিদি, বাঁচার চেষ্টা করতে হবে। চল চল, আমরা জানলা ভাঙা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চল। ওই ঘরটায় কি আছে যে কেউ ওই ঘরে থাকলে আগুন ধরে যায়? চেতনা রিয়াকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু ওরা শেষ হয়ে গেল। আমি ওদের আশ্রয় দিয়েই ভুল করেছি। বুড়িমা, পরিবার সর্বনাশ হয়ে গেছে বুড়িমা। তোরা তোরা বেঁচে আছিস? যাক, আমি শান্তি পেলাম। আমি তো ভেবেছিলাম তোরা বোধহয় আগুনে পুড়ে মারা গেছিস। আমাদের কিছু হয়নি বুড়িমা। রিয়া আর আমি কালকে রাতে একটা কাজে শহরে গেছিলাম। রাত 12টার দিকে এসে দেখি ঘরটা দাউ দাউ করে জ্বলছে। ঘর পড়ে পড়ুক, তোরা যে বেঁচে আছিস সেটাই কপাল। আমরা বেঁচে আছি, কিন্তু গীতা আর রেনু আমাদের ছেড়ে চলে গেছে। মানে, তোদের কথা যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাল সকালে রেনু আর গীতা বলছিল ওই ঘরে গিয়ে ফুল ছিটাবে। ওরা ঘরে যাবে বলে আমরা ঘর খুলে শহরে গেছিলাম, এসে দেখি সব শেষ। তোদের কথা আমি বিশ্বাস করি না। ওরা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ওরা নিশ্চয়ই ঘরে ঘুমাচ্ছে। আমরা ওদের ঘরে গেছিলাম, কিন্তু ওরা ঘরে নেই। তাছাড়া আজকে তো ছুটির দিন, ওদের কলেজ অফিস সব বন্ধ, তাহলে তো ঘরেই থাকতো। আমি এখন কি করে বাঁচবো? ওদের নিয়েই তো বেঁচেছিলাম। ওরা ছাড়া আমার যে কেউ নেই। ওপরওয়ালা আমাকে কেন নিল না? বুড়িমা, আপনি কান্নাকাটি করবেন না। আমরা তো আছি, আমরা থাকতে আপনাকে কখনো কষ্ট পেতে দেব না। ওই পোড়া ঘরটা আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। ওই ঘরটা ঘর না, একটা অভিশাপ। বুড়িমা, আমরা আজকেই ওই ঘরটা মাটির সাথে মিশিয়ে দেব। আপনি একদম কষ্ট পাবেন না। এখন থেকে আমরা আপনার সব। তোরা এই বাড়িতে এসে উঠতে পারিস। তোর ছেলেকেও এই বাড়িতে থাকতে বলিস। আমার এত বড় বাড়িতে একা একা থাকতে পারবো না। ঠিক আছে বুড়িমা, আপনি যা বলবেন তাই হবে। তোমাদের কথা শুনে আমার খুবই খারাপ লাগছে, তবে চুপ থাকলে হবে না। অপরাধীদের শাস্তি দিতে হবে। ওদের শাস্তি না দিলে তোমাদের দিদিমণিকে তো ওরা শেষ করে দেবে। দিদিমার জন্য খারাপ লাগছে। জানি না দিদিমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে কিনা। সেদিন অনেক কষ্টে আমরা দুই বোন ওই ঘর থেকে বার হতে পেরেছিলাম। কি ভয়ঙ্কর মানুষ ওরা! সামান্য সম্পত্তির জন্য মানুষ পুড়িয়ে মারতে পারে। ওদের তো ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত। অমিতা, তুমি ছিলে বলে আমরা তোমার বাড়িতে আশ্রয় নিতে পেরেছি। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কি যে বলো! বিপদে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে কিসের মানুষ? কেউ বিপদে পাশে দাঁড়ায়, আর কেউ মেরে ফেলতে চায়। বাবা মায়ের শিক্ষা আমার সাথে আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের উপকার করব। আন্টি অনেক ভালো মানুষ। সত্যি বলতে, আন্টিকে দেখার পর থেকে বারবার নিজের মায়ের কথা মনে পড়ছে। ঠিক আমার মা যেভাবে আমাদের খাইয়ে দিত, আদর করত, আন্টিও ঠিক তেমন করেই আদর করে। এই কদিন আমার আদর ভাগ হয়ে গেছে। অমিতা, আপনার খুব হিংসে হচ্ছে তাই না? মায়ের আদর ভাগ হয়ে গেলে তো হিংসে হবেই। এখন মজা করার সময় নয়। আমাদের এখন যেভাবেই হোক দিদিমাকে বাঁচাতে হবে। তোমরা একদম চিন্তা করো না, আমি থাকতে দিদিমার কিচ্ছু হবে না। তাহলে চলো, এখনই আমরা বাড়ি যাই। আমার এক বন্ধু পুলিশের বড় অফিসার, ওকে সাথে নিয়ে তারপর যাব। সত্যি অমিতা, আপনার মতো কলিগ থাকা ভাগ্যের ব্যাপার। না না, আমার মতো কত মানুষ আছে। আমি তোমাদের পাশে না থাকলে অন্য কেউ একজন হয়তো থাকতো। ওপরওয়ালার ইচ্ছায় হয়তো
আমিই তোমাদের পাশে আছি। কি যে শান্তি লাগছে, হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীতে আমরা সবচেয়ে সুখী। বুড়ি কিন্তু আমাদের ওপর অনেক রেগে আছে। বুড়ির আবার কি হলো? বুড়িকে সকালে খালি মুড়ি খেতে দিয়েছিলাম, তাই রেগে আছে। আজকে দুপুরে বুড়িকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, বুঝলে? হঠাৎ আজ বুড়িকে ভালো মন্দ খাওয়াতে বলছো যে? কারণ আজ কি হবে, বুড়ির শেষ দিন। তারপর এ বাড়ির মালিক হব আমরা। হিয়া! ভাবতেই কেমন লাগছে যেন, মনে হচ্ছে স্বর্গের সুখ অনুভব করছি। বুড়ির অনেক সম্পত্তি, একবার সব সম্পত্তি আমাদের হাতে চলে আসলে সারা জীবন বসে খেতে পারবো। তোমার ছেলেরও কোনোদিন কাজ করা লাগবে না। বুড়িকে শেষ করে দেওয়ার পর আমরা আমাদের ছেলের বিয়ে দেব, ওর জন্য লাল টুকটুকে বউ নিয়ে আসবো। এত তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে যাব কেন? ছেলের বউ যদি ভালো না হয় তাহলে বিপদে পড়তে হবে। কয়েক বছর আমরা শান্তিতে কাটিয়ে দিই, তারপর ছেলের বিয়ের কথা ভাবা যাবে। তুমি অবশ্য ঠিকই বলেছ, বিয়েটা কয়েক বছর পরে দেওয়াই মঙ্গল। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কি কথা? বুড়িকে মারবো কি করে? বুড়িকে মারা তো খুবই সহজ। রাতে যখন ঘুমিয়ে থাকবে তখন বুড়ির মুখে বালিশ চাপা দেব, ব্যাস। আগে থেকে কি ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া লাগবে? ঘুমের ওষুধ খাইয়ে দিলে বুড়িকে শেষ করে দিতে সুবিধে হবে। একটা ঘুমের ওষুধ খাওয়াতে হবে, বুঝলে? সে যাগে, বুড়ির কথা এখন বাদ দাও। তোমার ছেলে কোথায়? বাজারে গেছে, বলো আসতে রাত হবে। এত বাইরে বাইরে থাকে কেন? বেশি রাত করে যেন বাড়ি না ফেরে। তুমি তো ছেলেকে বলতে পারো, আমাকে কেন সব কথা ছেলেকে বলতে হবে? হ্যাঁ, তুমি তো ওর বাবা নাকি? তোমারও তো একটা দায়িত্ব আছে। আজকে বাড়িতে ফিরুক, ওকে বুঝিয়ে বলবো। আমাকে আবার আজকে বুড়ির জন্য ভালো মন্দ রান্না করতে হবে। যাই, রান্নার ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ, যাও। আজকে রাতেই বুড়ির শেষ রাত। এখানে এসে এত কথা বলবার দরকার নেই। যা করতে এসেছি তাড়াতাড়ি করে চলে যাই। বুড়িকে তো আর কোনোদিন দেখতে পাবো না, শেষ দেখা একটু দেখে নি। বুড়ি জেগে গেলে কিন্তু মারতে পারবো না। বুড়িকে যে ওষুধ দেওয়া হয়েছে, কাল দুপুরের আগে ঘুম থেকে উঠতে পারবে না। আমি আর একটা কথাও বলতে চাই না। বালিশটা দাও, এখনই বুড়ির মুখে চেপে ধরবো। তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো। এত তাড়াহুড়ো করার কি আছে? হ্যাঁ, মারতে যেহেতু হবে, দেরি করে লাভ কি? বুড়িকে মারলে আমাদের খুনের সংখ্যা মোট 5 জন হবে। এ কি, তোরা তোরা এখানে কেন? তোরা তোরা বেঁচে আছিস? আহারে, তোদের জন্য আমরা কত কষ্ট পেয়েছি। বুড়িমা তো তোদের জন্য নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। পুলিশ বাবু, আপনি এই খুনিদের ধরে নিয়ে যান। এরা বেঁচে থাকলে আরো মানুষ খুন করবে। খুন করা এদের পেশা হয়ে গেছে। গীতা মা, তুই এসব কি বলছিস? তুই তো আমার মেয়ের মতো। তো তোদের দেখে আমরা অনেক খুশি হয়েছি। আমরা আর একটু দেরি করে আসলে তোমরা দিদিমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে। না না, বুড়িমাকে মারতে যাবো কেন? এই কি? তোমরা আমার সাথে থানায় চলো, তারপর কেন বুড়িমাকে মারতে যাবে সেটা বুঝিয়ে দেবো, চলো। ছুটির দিনটা বেশ ভালোই লাগে। অমিতা, তুমি এসেছো, খুবই ভালো হয়েছে। তোমাকে তো কত করে বলি, কিন্তু আসতেই চাও না তুমি। এখন থেকে প্রায় আসবো। আমি একটা কথা বলতে চাই তোমাদের সাথে। অমিতা, আপনারা কথা বলেন, আমি ঘরে যাচ্ছি। তুমিও থাকো, তোমার থাকাটা জরুরি। আচ্ছা অমিতা। রেনু, আমি তোমার গীতা দিদিকে বিয়ে করতে চাই। দেখো, আমি কখনো তোমার দিদিকে অসুখী রাখবো না। দিদি যদি রাজি থাকে তাহলে আর কি, আমি তো আপনাকে জামাইবাবুই করতে চাই। গীতা, তোমার মতামত জানাতে পারো। অমিতা, এই বাড়িটা কিন্তু আমাদের না। আমরা 10 বছর আগে এখানে বিপদে পড়ে এসেছিলাম, তারপর থেকে দিদিমার আশ্রয়ে আমরা আছি। আমি সব জানি, রেনু আমাকে সব জানিয়েছে। আপনি দিদিমার সাথে বিয়ের বিষয়ে কথা বলতে পারেন। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এই দিদি, দেখ
ছোট ছোট আপেলের চারা বার হয়েছে। ওমা, তাই তো। দিদি, আমরা আমাদের সেই জন্মস্থানে যেতে চেয়েছিলাম। চল একদিন সময় করে যাই। কালকেই যাব, কাল অফিস ছুটি নেব। অমিতা, তুমি যাবে আমাদের সাথে? নিশ্চিত যাব গো। একটা আপেলের চারা নিয়ে গিয়ে ওইখানে লাগিয়ে দিয়ে আসবো। একদম ঠিক বলেছিস। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।